এসে গেছি, দেখি ডিসক্রিপশন।
মাই চ্যানেল স্মিতাস লাইফস্টাইল। আর আমি স্মিতা, তোমাদের জন্য আজকে আবারও নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ। আশা করি তোমরা প্রত্যেকেই ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে প্রচণ্ড পরিমাণে ওয়েলকাম। আর তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ তার জন্য আমি তোমাদের কি বলে যে ধন্যবাদ জানাবো তা আমি নিজেও জানি না। ঠিক আছে, তো আজকের দিনটা তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো। আর আমার টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরেছো কিছু একটা আছে যার জন্য আমাকে ডাক্তারের কাছে যেতে হয়েছে, সেটা তো অবশ্যই বলবো। আর এখন আমাকে রান্না করতে হবে। চলো আগে রান্নাটা তোমাদের সাথে দেখিয়ে নিই, তারপর বসে গল্প করা যাবে। ঠিক আছে, তো চলো রান্নাটা দেখাই। তো সকালবেলা শুধুমাত্র ঢেঁড়স ভাজা আর কালকের মাছের ঝোল ছিল ফ্রিজে, এগুলি দিয়ে খেয়ে নিয়েছি। কিন্তু ঢেঁড়স ভাজাটা করেছি আজকে, তো ঢেঁড়স ভাজার মাছের ঝোল দিয়ে খেয়েছি। তো এখন রান্না করবো। আমি স্নান টান করে এসেছি, দেখতেই পেলে তোমরা। ঘর ঝাড় দিলাম, ঘরগুলি মুছলাম, বেসিনে যে বাসনগুলি পড়েছিল সেগুলো ধুলাম। শুধু কাপড় ধোয়াটা দেখাইনি, পুজো দেওয়াটা দেখাইনি। তো কাপড় টাপড় ধুয়ে পুজো দিয়ে, স্নান করে পুজো দিয়ে একদম ডাইরেক্ট চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। ঠিক আছে, তো এখন রান্না করব পটল দিয়ে, আলু দিয়ে আর টমেটো দিয়ে পনির। ঠিক আছে, পনিরটা হয়ে গেছে এক দুদিন এনে রেখেছে যে, তার মধ্যে বেবিও উঠে গেছে। আমি স্নানটা করে এসেছি, পুজোই দিইনি, তো উঠে গেছে। দেখো, এই দেখো, ও উঠে গেছে, ঘুমাইনি আজকে। আজকে জাস্ট 40 মিনিটস, 40 মিনিটের উপর তো মনে হয় না আমার, 40 মিনিটই ঘুমিয়েছে। তো কি করবো, আর উঠে যখন গেছে ওকে নিয়ে আমার সবকিছু হ্যান্ডেল করতে হবে। তো এখন যাব রান্না করতে। তো রান্না টান্না করে এসে তোমাদের ডিটেলস বলছি কি হয়েছে না হয়েছে, কি করব না করব। তো চলো রান্নাটাকে সেরে নিই, কারণ পরবর্তী সময় মুডটা খারাপ হয়ে গেলে তো ঘুম থেকে নামতে চাইবে না। তো আগে রান্নাটা সেরে নিই, চলো আমার সাথে। রান্না করতে চলে এসেছি। আজকে পনির রান্না করব, তার জন্য পেঁয়াজ আদা রসুন আর পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কাটা গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে টমেটো দিয়ে রান্না করব। টমেটোটা পেস্ট করে নিয়েছি, টমেটো পিউরি বানিয়ে নিয়েছি। আর এখানে আছে পটল আর আলু কেটে নিয়েছি। ঠিক আছে, তাহলে দেখতে থাকো। তো এখানে আছে পনিরগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি, তার সাথে লবণ আর হলুদ মেখে। দেখো বেবি কি করছে, বারবার নিয়ে নিতে চাইছে, তো আমি বাটিটা একটু সরিয়ে নিলাম। তারপর ও চেষ্টা করছে নিয়ে নেওয়ার। দেখো কি করছে, ও ধরতে চাইছে আর আমি ওর থেকে বারবার টেনে নিচ্ছি। আর এখানে হলুদ আর নুন মাখিয়ে এগুলিকে একটু মাখিয়ে নেবো। ঠিক আছে, তাহলে দেখতে থাকো। এখন রান্না করতে চলে এসেছি। পনিরটা রান্না ভেজে নিয়ে একটু চলো। কড়াইতে তেলটা গরম হওয়ার পর, কড়াইটা গরম হওয়ার পর তেল দিলাম। এবার তেলটা গরম হওয়ার পর এর মধ্যে যে পনিরগুলি হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি। তো বেশি ভাজা করব না, কারণ বেশি ভাজলে পনিরগুলি একটু শক্ত শক্ত হয়ে যায়, তাই নরম থাকার জন্য কম ভাজাই করব। তো দেখতে থাকো। এগুলি ভাজা হয়ে গেছে, বললামই তো অতিরিক্ত ভাজবো না। তো মোটামুটি যেরকমই হয়েছে নামিয়ে নেব। ঠিক আছে, তো দেখতে থাকো। এখন কড়াইটার মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম। গরম হয়ে যাওয়ার পর পটল আলুগুলি ভেজে নেব। ঠিক আছে, কারণ এগুলি তো একটু সেদ্ধ হতে হবে। মোটামুটি সেদ্ধ করার পর বাকিটা হবে ঝোলের মধ্যে, যখন ঝোল দেবো তখন যতটা সিদ্ধ হয়। আর এখন একটু সেদ্ধ করে নিচ্ছি, অল্প পরিমাণে একটু নুনও দিয়ে দিলাম। যদিও আমি হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম পটল আলুগুলিতে আগে থাকতে, তো তখন তো নুন দিয়েছিলাম, আমার মনে হয়েছে নুনটা কম হয়েছে, তাই এখানেও আরেকটু দিয়ে দিলাম। ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছি একটু সেদ্ধ হওয়ার জন্য। আবারও ঢাকনা সরিয়ে দেখে নিচ্ছি, দেখছি যে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। বাকিটা তো ঝোলে হবেই। তো এখন আমি নামিয়ে নেব। কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম। এখন যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা, সেটা তো দেবো। তার আগে একটু জিরে ফোড়ন দিয়ে নেব। তো একটু জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। আর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। ঠিক আছে, তো দেখতে থাকো। তো যে মশলাটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেবো। এখন জিরাগুলি ভাজা ভাজা হয়ে গেছে, তো মশলাটা দিয়ে এবার টমেটো পিউরিটা যেটা বানিয়ে রেখেছি সেটাও ঢেলে দেবো। তো
তো মশলাটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, তার সাথে একটু হলুদ নুন মাখিয়ে নেব। তো নুনটাও দিয়ে দিলাম, এখন দেব একটু হলুদ। তো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আমি হাতটা ধুয়ে নিচ্ছি। তো এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার টমেটো পিউরিটা দিয়ে দেবো। তো এবার টমেটো পিউরিটা দিয়ে দেবো। তার আগে একটু জিরে ধনে অ্যাড করে নিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো আর সাথে জিরে ধনে গুঁড়ো অ্যাড করে নেব। জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। এবার সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে টমেটো পিউরিটা দিয়ে দেবো। ঠিক আছে, তো দেখতে থাকো। মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটো পিউরিটা দিয়ে দেবো। এবার টমেটো পিউরিটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভালো করে পটল আলুগুলো ঢেলে দেব। তো এবার কী করব, পটল আলুগুলো যেগুলি কেটে রেখেছিলাম সেগুলি দিয়ে দেব, ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে দেব। তো এবার দিয়ে দিচ্ছি পটল আলুগুলো। তো দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে ঢেকে দেব। তো মোটামুটি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলি কী করব, ঢেকে দেব। একটু ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করছি। তার ফাঁকে যে বাসনগুলি ভরেছে সেগুলো একটু ধুয়ে নিচ্ছি। তো এখানে এটা ভাজা হচ্ছে। তো আমি বাসনগুলি ধুয়ে চলে এলাম। তো এবার ঢেকে দেবো, এটার মধ্যে ঢাকনা চাপা দিয়ে দেব। তো দেখো, ঢাকনা দিয়ে দিচ্ছি, সরিয়ে দেখে নিচ্ছি এগুলি সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ তো হবে না জানি, ঝোল ছাড়া কি সেদ্ধ হবে, ঝোল তো দেইনি এখনো। তো এবার ঝোল দিয়ে দিচ্ছি, একটু ঝোল দিয়ে দিলাম। তো দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো। ঠিক আছে, এবার ঢাকনাটা খুলে দেখছি ঝোলটা ফুটেছে কিনা। এখনো ভালো করে ফোটেনি, তাই একটু ওয়েট করছি ফোটার জন্য। তো একটু ফোটার জন্য রাখলাম, কিছুক্ষণ দেখি, ফোটার জন্য অপেক্ষা করছি। ঠিক আছে, তো মোটামুটি ফুটে উঠেছে। তারপর আমি পনিরগুলি দিয়ে দিলাম। তো পনিরগুলি দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো, এটা সরিয়ে আবার দেখবো ঝোলটা ফুটে উঠেছে। হ্যাঁ, এখন ঝোলটা পুরোপুরি ফুটে উঠেছে। পটলগুলিও সেদ্ধ হয়ে গেছে, আলুগুলিও সেদ্ধ হয়ে গেছে। এখন আরেকটু ফুটিয়ে নামিয়ে নিলে রেডি আমার পনির তরকারি। তো নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। ঠিক আছে, তো একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। তো গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে একটা বাটিতে উঠিয়ে নেব এখন। তো তোমরা দেখতেই পেলে রান্নাবান্না কমপ্লিট করলাম। তো রান্নাবান্না কমপ্লিট করেছি, মাত্র আমার হাজবেন্ড এসেছে, কারণ আমাকে আবার যেতে হবে এক্সরে করাতে। তো এখন যাব, আর কি হয়েছে না হয়েছে, কেন যাচ্ছে এক্সরে করাতে সেটা এসে বলবো। কারণ মানে আমি ভেবেছিলাম কালকে করাবো এক্সরেটা, বাট এখন হাজবেন্ড এসে বললো মানে যেখানে যাওয়ার কথা ছিল ওর অফিস থেকে, এখানে যেতে হয়নি। তো তাই চলে এসেছে ও, ভাবলো যখন এসেই গেছে তো আমাকে এক্সরেটা আজকেই করিয়ে নেবে। তো আমি এক্সরেটা করে এসে তোমাদের বলছি কি হয়েছে না হয়েছে, সব ডিটেলস বলবো, কথা বলবো। এখন আর সময় নেই। দেখো বেবির খাবারটা একটু গরম করতে বসিয়েছি। তো খাবারটা গরম হয়ে যাক, রান্নাবান্নার পরে এটা বসিয়ে দিয়েছি, এমনি হাজবেন্ডও এসেছে। তো গরম হয়ে যাক, ওকে খাইয়ে দিয়ে আমি চলে যাবো। ঠিক আছে, যাওয়ার সময় কথা বলছি, আর এসে তোমাদের সবকিছু ডিটেলসে বলবো কি হয়েছে না হয়েছে। দেখো আমি রেডি হয়ে গেছি, তো যাচ্ছি এক্সরেটা করাতে। এক্সরেটা করে আসছি, এসে তোমাদের সাথে কথা বলছি কি হয়েছে না হয়েছে সব এসে বলবো। ঠিক আছে, দেখতে থাকো। তো এখানে এক্সরে করতে চলে এসেছি। ঠিক আছে, তো এক্সরে করা শেষ, বাড়ির জন্য রেডি মানে যাবো। এরকম সময় বৃষ্টি নেমেছে, তো একটা দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি। দেখো হেলমেটে লেগে আমার টিপটাও পড়ে গেল। তো এখন দেখছি বৃষ্টি কমছে কি না। তো বৃষ্টি কমলে রওনা দেবো। তো বৃষ্টি কমে গেছে, এখন আমরা আবার রওনা দিয়েছি বাড়ির জন্য। তো দেখো বাড়িতে যাচ্ছি। তো দেখো ডাক্তার কাছ থেকে এক্সরেটা করে চলে এলাম। তো এখন বেজে গেছে 4টা। কোন সময় এডিট করব, কোন সময় আপলোড দেব নিজেও জানি না। তো বেবিটাকে মার কাছে দিয়ে, মা এসেছিল, মার কাছে দিয়ে দিয়েছি, মা নিয়ে গেছে। তারপরে আমরা গিয়েছি, যেতে যেতে 3:15 বেজে গেছিলো। এখন বাজে 4টা, গিয়ে বেশি একটা লেট হয়নি, পেশেন্ট কম ছিল, তারা তাড়াতাড়ি করে নিয়েছি। তো এখন এলাকায় বসলাম, বেবিকে মাকে ফোন করেছি বেবিকে দিয়ে যাওয়ার জন্য। বেবিকে আবার খাওয়াবো 4টার সময়। কোন সময় এডিট করব, কোন সময় আপলোড করব আমি নিজেও জানি না। তো এটাই। তো এক্সরেটা তো করে এলাম, তো
রিপোর্ট তো এখনো দেয়নি, কালকে ডক্টরকে দেখাবে হাজবেন্ড, রিপোর্টগুলো নিয়ে যাবে, আমি যাব না। তো দেখি কালকে কি বলবে ডক্টর। ডক্টর বলে দিয়েছে এক্সরে রিপোর্ট দেখে যা বলার বলবে। তো আজকে হাট দেখাইনি, ডক্টর বসে 4:30 5টার সময়। তো বেবিকে খাওয়ানোর টাইম 4টা। তো আমার মা খাওয়াতে পারতো, বাট অনেকক্ষণ তো হয়ে যাবে, বেবি কান্নাকাটি করবে। তো ভাবলাম না থাক, আজকে আর দেখাবো না, তো কালকে হাজবেন্ড দেখিয়ে আসবে সকালবেলা বা বিকেলে হলে বিকেলে। তো কালকে কি বলে তাহলে তোমাদের পরে জানাবো, ঠিক আছে? তো কি হয়েছে, এক্সরেটা কিসের জন্য করেছি সেটা হচ্ছে এখন মেইন ব্যাপার। তো সেটা তোমরা অবশ্যই সবাই শুনতে চাইছো, মানে এতক্ষণ ধরে বলছে না কেন কি হয়েছে কি হয়েছে। তো অ্যাকচুয়ালি আমার আজকে মানে 5-6 দিন যাবত ভীষণ দাঁতে মানে দাঁতটা প্রবলেম করছে। একটা নিচের দাঁত আর উপরে কয়েকটা দাঁত ভীষণ প্রবলেম করছে। দাঁত থাকতে ওই যে বলে না কথা, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না কেউ। তো আমারও এইরকম অবস্থাই হয়েছে। এত সুন্দর দাঁত, মানে নিজের প্রশংসা নিজেই করছে, যদিও মানে সবাই বলে এই কথাটা, দাঁতগুলি খুবই সুন্দর। তো এই কারণে আমিও বলছি। তো নিজের দাঁতগুলি নিজেই নষ্ট করলাম, এখন ভীষণ যন্ত্রণা। জল খেলে মানে জলটা পর্যন্ত খেতে আমার কষ্ট হয়, শিনশিন করে উঠে। এই দাঁতটা থেকে আমার একটা মানে এই সাইডের ভ্রুটা পর্যন্ত ব্যথা হয়ে থাকে, মাথার এই জায়গাটা ব্যথা করে, মিডল জায়গাটা, মানে দাঁত থেকে ভীষণ প্রবলেম করছে 5-6 দিন ধরে। তো শেষমেশ বাধ্য হয়ে আজকে ডাক্তারের কাছে ছুটতেই হলো, আমার আর কোনো উপায় ছিল না। তো দেখানোর পর এক্সরে দিল, এই এক্সরেটাই এখন করে আসলাম। আর সকালবেলা তো তোমরা দেখেছিলে যাচ্ছি কোথাও, মানে যাচ্ছি কিছু বলিনি তখন। তো তখন অ্যাকচুয়ালি আমি ডক্টর কাছে গিয়েছিলাম সকাল সকাল। তো ডক্টর কাছ থেকে এসে বাকি যা কাজ মার কাছে দিয়ে গিয়েছিলাম। তো আসার পর মা আবার এসে ওকে দিয়ে গেছে, তারপর ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে আমি সমস্ত কাজ টাজ করেছি, ঘর মুছেছি, ঘরটা ঝাড় দিলাম, দেখলে ঘর মুছেছি, বেসিনে বাসনগুলি পরিষ্কার করলাম, তারপর স্নান করে পুজো দিয়ে শেয়ার করে নিয়ে পুজোটা, তারপর রান্নাতে গিয়েছিলাম। তারপর রান্না টান্না করে তো তোমাদের বললামই যাচ্ছি এক্সরে করতে। তো এই হলো ব্যাপার। তো চলো, এখন আর কিছু বাড়াতে পারবো না ভিডিওটা। তো যেই মানে টিপসগুলি তোমাদের দেই সেগুলো তো দেবো, তার আগে বলে রাখি তোমাদের প্রত্যেককে অনেক 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 ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তোমরা প্রত্যেকে এরকমভাবে আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। আর আমার চ্যানেলে আসার জন্য তোমাদের অনেক 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 থ্যাঙ্কস। তো আমার আর কিছু বলার ভাষা নেই। তো এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকবে, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আর কিছু না। তো মানে যদিও মানে এখনো দাঁতটা শিনশিন করছে, তো এই কথা বলারও তাল পাচ্ছি না। তো আজকে আর বেশি কিছু বলবো না, তারপরেও হাসি দিয়ে কথা বলার চেষ্টা করছি। তো তোমাদের সাথে অনেক কিছু ভাবছি, মানে শেয়ার করবো মনে থাকে না দাঁতের কথাটা। তো আজকে একদম না পেরে আমি একদম ডক্টরের কাছে যেতেই হয়েছে। আমার সকালবেলা 9টার সময় গেছি। তো এখন আর কিছু বলবো না, চলো এখন টিপস দুটা শুনে নাও, শুনে আমার ব্লগটা এন্ড করে দেবো, ঠিক আছে? তো শুনে নাও আমার টিপস, টিপস দুইটা দিয়ে দিচ্ছি। তো একটা হচ্ছে মানে সেদ্ধ আলু দেখবে, আর সরি কি বলছি, তো অনেক সময় দেখবে অনেকের হাত খুব খসখসে করে, মানে খসখস হয়ে যায় কাজ করতে করতে, বা কাজ না করলেও অনেকের আছে হাতটা একটু খসখসে ভাব থাকে। তো তাদের ক্ষেত্রে কি করতে পারে, আলুটাকে সেদ্ধ করে হাতেই ঘষে কিছুক্ষণ রেখে তারপর ধুয়ে নিতে পারে। 15 থেকে 20 মিনিট রেখে ধুয়ে নিলে হাতটা অনেকটাই সফট হয়ে যাবে। তো প্রায় সময় মানে কয়েকদিন বাদে বা সপ্তাহে 1-2 দিন করলে হাত অনেকটাই নরম হয়ে যায়। সেটা তোমরা ট্রাই করে দেখতে পারো যাদের হাত খসখসে ভাব আছে যাদের হাতে। আর আরেকটা টিপস হচ্ছে যেমন মোচা, কলার থোর বা ধরো বেদেনা, এগুলো যদি হাতে লাগে হাত কিন্তু কালো হয়ে যায়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ভিনিগারের মধ্যে হাতটা ডুবিয়ে কিছুক্ষণ রেখে ভালো করে ঘষে 15 মিনিট রাখার পর ভালো করে ঘষে হাতটা ধুয়ে নিলে আমাদের এইসব দাগগুলি উঠে যাবে। তো এটাই হলো আজকের টিপস। তো আমি আর বেশি কিছু বলতে পারছি না আজকে। তো আজকে আর কিছু কন্টিনিউ করবো না, বেবি আসবে, বেবিকে খাওয়াবো আর ভিডিও এডিট করব, আপলোডে দেবো। বহুত মানে অনেকক্ষণ হয়ে গেছে, আর কিছু বলতে পারছি না, মানে বেবি আমাকে ছাড়া আছে, আর কিছু বলবো না। বা এটা তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে বলে আমার ব্লগটা এখানেই এন্ড করছি।